আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা পড়ব ক্যালকুলাস 2 মেজর এবং নন মেজর উভয়ের জন্য। অধ্যায় 2 এর এই অধ্যায়ের নাম হচ্ছে বক্রতা। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের উপর 2 নম্বর ক্লাস। আপনারা যারা ক্লাস 1 দেখেন নাই তারা অবশ্যই আগে ক্লাস 1 দেখে তারপর ক্লাস 2 দেখবেন। আপনারা যদি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি ক্লাস দেখেন তাহলে এই অধ্যায়ের ম্যাথ প্লাস থিওরি শিখতে আপনাদের কোনো সমস্যা হবে না। এই অধ্যায়ের ম্যাথগুলো খুব সহজ। দেখা যায় প্রতি বছর হয় খ বিভাগ না হয় গ বিভাগ একটি করে প্রশ্ন থাকে। এই চ্যাপ্টারের ম্যাথ করতে হলে প্রথমে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো নিচে সুন্দর করে সাজিয়ে লিখেছি। দেখুন, 1 নাম্বার y = f(x), এটা হচ্ছে ব্যক্ত সমীকরণ। দেখুন এই সমীকরণ, এটা বাম পাশ, এটা ডান পাশ। ডান পাশে কী রয়েছে? f(x), x একটা চলক, এখানে একটা চলক রয়েছে, অর্থাৎ ব্যক্ত সমীকরণের ডান পাশে একটা চলক থাকে। মনে রাখবেন, ব্যক্ত সমীকরণের ডান পাশে একটা চলক থাকে। ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল 1 + y1 স্কয়ার পাওয়ার 3/2/y2। বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, তাই এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। 2 নাম্বার x = f(y), এটা হচ্ছে ব্যক্ত সমীকরণ। এটা বাম পাশ, এটা ডান পাশ। ডান পাশে কী রয়েছে? f(y), এখানে y একটা চলক, অর্থাৎ এই সমীকরণের ডান পাশে একটা চলক রয়েছে। মনে রাখবেন, ব্যক্ত সমীকরণের ডান পাশে একটা চলক থাকে, তো এই সমীকরণটা হচ্ছে কি? ব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণ ডান পাশে হয় x চলক থাকে, না হয় y চলক থাকে। ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল 1 + x1 স্কয়ার পাওয়ার 3/2/s2। বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, তাই এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখুন, এখানে দুইটা সূত্র কিন্তু হচ্ছে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা কিভাবে বুঝবো কখন কোন সূত্র ব্যবহার করতে হবে? দেখুন, আমাদের প্রশ্ন যদি একটা ব্যক্ত সমীকরণ দেওয়া থাকে এবং বলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা দেখব আমাদের প্রশ্নের যে ব্যক্ত সমীকরণটা দেওয়া আছে ওই ব্যক্ত সমীকরণের বাম পাশে y চলক আছে কিনা। যদি ওই ব্যক্ত সমীকরণ বাম পাশে y চলক থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে ম্যাথটা সম্পন্ন করব। আর যদি ওই ব্যক্ত সমীকরণের বাম পাশে x চলক থাকে, তাহলে আমরা 2 নম্বর এই x চলকের এই সূত্রটা ব্যবহার করে ম্যাথটা সম্পন্ন করব। আশা করছি এতটুকু সবাই ভালো করে বুঝেছেন। দেখুন, এখানে y চলক, এখানে y1 y2, এখানে x চলক, এখানে x1 x2। এখন আমরা জানব y1 y2 x1 x2 দ্বারা কি বোঝায়। দেখুন, y1 হচ্ছে dy/dx, y1 যে কথা dy/dx একই কথা। এটা দ্বারা বোঝায় x এর সাপেক্ষে y এর একবার অন্তরীকরণ। এই কথাটা আমি সাইডে বাংলায় লিখে দিয়েছি। y2 হচ্ছে d স্কয়ার y/dx স্কয়ার। y2 যে কথা d স্কয়ার y/dx স্কয়ার একই কথা। এটা দ্বারা বোঝায় x এর সাপেক্ষে y এর দুইবার অন্তরীকরণ। y2 দ্বারাও বোঝায় x এর সাপেক্ষে y এর দুইবার অন্তরীকরণ। x1 হচ্ছে dx/dy, x1 যে কথা dx/dy একই কথা। এটা দ্বারা বোঝায় y এর সাপেক্ষে x এর একবার অন্তরীকরণ। x1 দ্বারাই ঠিক একই কথা বোঝায়। x2 হচ্ছে d স্কয়ার x/dy স্কয়ার, s2 যে কথা d স্কয়ার x/dy স্কয়ার একই কথা। এটা দ্বারা বোঝায় y এর সাপেক্ষে x এর দুইবার অন্তরীকরণ। এখানে ঘাত 2 রয়েছে, তাই কি দুইবার অন্তরীকরণ। এখানে ঘাত 1 রয়েছে, তাই একবার অন্তরীকরণ। s2 দ্বারা সেম একই কথা বোঝায় যে y এর সাপেক্ষে x এর দুইবার অন্তরীকরণ। আশা করছি এতটুকু সবাই ভালো করে বুঝেছেন। যখন আমরা ম্যাথ করব তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এখন আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ 5, y = 10x বক্ররেখার x = π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করে। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি 2018 সালে, যা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখুন, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এখানে যে একটা সমীকরণ আছে এটা কি ব্যক্ত সমীকরণ নাকি অব্যক্ত সমীকরণ। যদি এই সমীকরণটা ব্যক্ত সমীকরণ হয়, তাহলে আমরা ব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র ব্যবহার করে এই ম্যাথটা সম্পন্ন করব। আর যদি এই সমীকরণটা অব্যক্ত সমীকরণ হয়, তাহলে আমরা অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র ব্যবহার করে এই ম্যাথটা সম্পূর্ণ করব। দেখুন, এই ম্যাথটা হচ্ছে কি ব্যক্ত সমীকরণ।
আমি প্রথমে বলেছি ব্যক্ত সমীকরণ ডান পাশে একটা চলক থাকে, তো এটা একটা সমীকরণ, এটার বাম পাশ, এটা ডান পাশ কী রয়েছে 10x, চলক কয়টা এখানে এক্স হচ্ছে কি একটা চলক, তাহলে এই সমীকরণের ডান পাশে কি একটা চলক রয়েছে, তাই এটি হচ্ছে কি ব্যক্ত সমীকরণ। এখন আমরা ব্যক্ত সমীকরণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় সূত্র ব্যবহার করে এই ম্যাথটা সম্পূর্ণ করব। আর অব্যক্ত সমীকরণ হচ্ছে, দেখুন f(x, y) = 0। এটা একটা সমীকরণ, এটা বাম পাশ, এটা ডান পাশ। বাম পাশে কী রয়েছে x, y, এক্সের দুইটা চলক রয়েছে, ডান পাশে 0 রয়েছে। বাম পাশে এক্সের দুটো চলক রয়েছে, ডান পাশে 0 রয়েছে। এখন আমি আপনাদের উদাহরণ দেখাই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। x² + 5xy + 6y²। দেখুন এটা একটা সমীকরণ, এটা বাম পাশ, এটা ডান পাশ। বাম পাশে কী রয়েছে x, y, y, অর্থাৎ বাম পাশে এক্সের দুইটা চলক রয়েছে, ডান পাশে 0 রয়েছে। এটা হচ্ছে কি অব্যক্ত সমীকরণ। অব্যক্ত সমীকরণ কথাটা আমি আরেকবার বলি, ব্যক্ত সমীকরণের ডান পাশে একটা চলক থাকবে, আর অব্যক্ত সমীকরণের বাম পাশে এক্স ওয়াই দুইটা চলক থাকবে, ইকুয়াল ডান পাশে 0 থাকবে। আশা করছি আপনারা ব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ সম্পর্কে ভালো করে বুঝেছেন। আর এই ব্যক্ত সমীকরণের বাম পাশে ওয়াই চলক আছে। ব্যক্ত সমীকরণের বাম পাশে ওয়াই চলক থাকার কারণে আমরা এই 1 নম্বর ওয়াই চলকে এই সূত্রটা ব্যবহার করে ম্যাথটা সম্পূর্ণ করব। আবার যদি এই ব্যক্ত সমীকরণের বাম পাশে এক্স চলক থাকতো, তাহলে আমরা এই 2 নম্বর এক্স চলকে এই সূত্রটা ব্যবহার করে ম্যাথটা সম্পূর্ণ করতাম। যেহেতু ওয়াই চলক রয়েছে, তাই 1 নম্বর ওয়াই চলকের সূত্রটা ব্যবহার করে ম্যাথটা সম্পূর্ণ করব। চলে আসি সমাধানে। সমাধান দেওয়া আছে y = 10x। উভয় পক্ষকে এবার d/dx করব। d/dx y = d/dx 10x। dy/dx মানে হচ্ছে y1। দেখুন dy/dx মানে y1। 10x কে d/dx করলে কী হয় sec²x। এই যে আমি সূত্রটা লিখেছি, এটা সরাসরি সূত্র। 10x কে d/dx করলে কী হয় sec²x। আপনারা এটা মনে রাখবেন। দেখুন এই সূত্র ব্যবহার করতে হলে আমাদেরকে y1 y2 এর মানের প্রয়োজন হবে, কিন্তু আমাদের এখানে আছে y1, আমাদের কি আবার y2 এর মানের দরকার হবে। তাই y1কে উভয় পক্ষে d/dx করে আমরা y2 এর মান বের করব। উভয় পক্ষে আমরা d/dx করলাম। d/dx y1 = d/dx sec²x। d/dx উভয় পক্ষকে নিয়ে করতে হয়, শুধু এক পাশে করলে হয় না। y1কে d/dx করলে কি হয় y2 হয়। sec²x কে d/dx করলে কি হয় 2 sec²x 10x। কিভাবে হয় দেখুন sec(x) কে যদি আমরা x ধরি, স্কয়ারকে যদি আমরা n ধরি, d/dx দেই, তাহলে আমরা x পাওয়ার n এর সূত্র ব্যবহার করতে পারবো। nx n-1 d/dx x। এখানে জায়গায় নাই, তাই আমি একটু নিচে লিখলাম। তো x পাওয়ার n এর সূত্রটা আমি এখানে লিখেছি। দেখুন যেহেতু আমরা sec(x) কে x এর সাথে তুলনা করছি, তাই এই x এর জায়গায় আমরা কি করব sec(x) বসাবো। আবার 2কে যেহেতু আমরা n এর সাথে তুলনা করছি, তাই n এর জায়গায় আমরা কি বসাবো 2 বসাবো। n এর জায়গায় আমরা 2 বসাবো। কথাটা আরেকবার বলি, যেহেতু sec(x) কে আমরা x এর সাথে তুলনা করছি, তাই x এর জায়গায় আমরা কি বসাবো sec(x). আবার 2কে যেহেতু আমরা n এর সাথে তুলনা করছি, তাই n এর জায়গায় আমরা কি বসাবো 2 বসাবো। এই 2 এখানে বসাবো, সামনে d/dx ইকুয়াল n এর জায়গায় 2, x এর জায়গায় sec(x), n এর জায়গায় 2 মাইনাস 1 এর জায়গায় 1 d/dx, x এর জায়গায় কি sec(x). 2 sec(x) 2 থেকে একটা গেলে একটা থেকে একা লিখতে হয় না। sec(x) কে d/dx করলে কি হয় sec(x 10x)। এটা হচ্ছে সরাসরি সূত্র, আপনারা মনে রাখবেন। sec(x) কে d/dx এর সূত্র হচ্ছে sec(x 10x). 2টা sec(x) গুণ করলে sec²x 10x। এই সমাধানটা আমি এখানে লিখেছি। এতটুকু তো আপনারা পরীক্ষা খাতায় করবেন না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এতটুকু করেছি। আপনারা কিন্তু পরীক্ষা খাতায় করবেন না, আমি রাফ লিখে দিয়েছি। দেখুন আমাদের প্রশ্নে দেওয়া ছিল x = π/4 বিন্দুতে।
আমরা এটাকে লিখেছি এক্স ইকুয়াল π/4 বিন্দুতে y1 এর মান হচ্ছে sec স্কয়ার এক্স, এটাই আমরা এখানে লিখেছি sec স্কয়ার এক্স। sec স্কয়ার এক্স এর মান কত? এক্স এর মান π/4 sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, উপর স্কয়ার স্কয়ার রুট আর স্কয়ার কাটা থাকবে তো 2। এবার y2 এর মান এই সম্পূর্ণটা এখানে লিখেছি 2 sec স্কয়ার এক্স এর মান হচ্ছে π/4, এই যে এখানে এক্স এর মান π/4, 10 এক্স এর মান এখানে π/4, 2 sec 45 ডিগ্রি মান হচ্ছে √2 স্কয়ার 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, এই 2 রুট আর স্কয়ার কাটা থাকবে তো 2, 2 দুগুণে 4। আমাদেরকে বলছে কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে, তো আমরা লিখলাম বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল 1 + y1 স্কয়ার পাওয়ার 3/2 বাই y2, 1 প্লাস y1 এর মান হচ্ছে 2, উপরে স্কয়ার তো কত হয় 4 হয়, 4 পাওয়ার 3/2 y2 এর মান হচ্ছে 4 4 কত হয় 5 পাওয়ার 3/2 বাই 4 মডুলাস দেখুন 5 পাওয়ার 3/2 এর পরিবর্তে আমরা 5√5 লিখেছি বাই 4 5√5 কীভাবে লিখলাম দেখুন, আমাদের প্রশ্ন ছিল 5 পাওয়ার 3/2 এটা বুঝতে আমরা ভেঙে লিখে কীভাবে লিখতে পারি 5 হাফ ইন্টু 3, দেখুন 3 সাথে 1 গুণ দিলে কত হয় 3 বাই থাক নিচে কত 2, পুরো অবস্থায় ফিরে আসে 5, এই হাফকে আমরা রুট লিখতে পারি, সাথে পাওয়ার 3 √5 কয়টা পাওয়ার 3 থাকার কারণে √5 3টা, √5 ইন্টু √5 দেখো দুইটা √5 মিলে একটা পূর্ণসংখ্যা 5 হয়, রুট বাকি থাকে কি √5। দেখুন এক্স ইন্টু এক্স কিন্তু এক্স স্কয়ার হয়, ঠিক √5 ইন্টু √5 মিলে কি √5 স্কয়ার হয়, রুট আর স্কয়ার কাটা থাকে কত 5, তাই দুইটা 5 গুণ করলে একটা 5 পূর্ণ সংখ্যা হয়, বাকি থাকে শুধু √5, এই √5 এখানে 5√5 এটা এখানে লিখেছি, নিচে বাই 4 দেখুন এখানে মডুলার চিহ্ন, এখানে কিন্তু মডুলার চিহ্ন হয় নাই, মডুলার চিহ্নের কাজ হচ্ছে ঋণাত্মককে ধনাত্মক করা, যেহেতু এই মানটা সম্পূর্ণ ধনাত্মক তাই এর চিহ্নের আর প্রয়োজন হয় নাই। আশা করছি এতটুকু সবাই ভালো করে বুঝেছেন, এই ম্যাথটা এতটুকু পর্যন্তই। এখন আমরা আরেকটা উদাহরণ করব, উদাহরণ 18 2y = x² বক্ররেখার মূল বিন্দুতে বা 0 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করে। দেখুন এখানে দুটো বিন্দু দেওয়া আছে 0,0, প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। আমি ছোট্ট করে লিখে দিয়েছি, আপনারা মনে রাখবেন প্রথমটা x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। এই প্রশ্নটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালে এবং নন মেজর 2013 সালে। আমাদেরকে বলছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে। বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে এটা কি ব্যক্ত সমীকরণ নাকি অব্যক্ত সমীকরণ। ব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ সম্পর্কে আমি একটু আগে ভালো করে বুঝিয়েছি, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সমীকরণটা হচ্ছে কি ব্যক্ত সমীকরণ। দেখুন এটা একটা সমীকরণ, এটা বাম পাশ এটা ডান পাশে কি রয়েছে x², চলক কয়টা চলক একটা, এখানে কি পাওয়ার 2 রয়েছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই, চলক তো একটা। আপনারা দেখবেন যে কোনো সমীকরণের ডান পাশে একটা চলক থাকে না, যদি সমীকরণের ডান পাশে একটা চলক থাকে তাহলে ওটা হচ্ছে কি ব্যক্ত সমীকরণ। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ব্যক্ত সমীকরণের ডান পাশে একটা চলক থাকে আর অব্যক্ত সমীকরণের বাম পাশে দুইটা চলক থাকে। দেখুন অব্যক্ত সমীকরণটা হচ্ছে f(x, y) = 0, অর্থাৎ অব্যক্ত সমীকরণ বাম পাশে x এর দুই চলক থাকবে, ডান পাশে 0 থাকবে, আর ব্যক্ত সমীকরণের ডান পাশে একটা চলক থাকবে। তো এটা হচ্ছে কি ব্যক্ত সমীকরণ। তাহলে এখন আমরা ব্যক্ত সমীকরণ বক্রতা ব্যাসার্ধ নির্ণয় সূত্র ব্যবহার করে এই ম্যাথটা সম্পন্ন করব। আর ব্যক্ত সমীকরণ বক্রতা ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে দুইটা, যে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র। আমরা কোন সূত্রটা ব্যবহার করব? দেখুন এই সমীকরণের বাম পাশে y চলক রয়েছে, তাই আমরা এই y চলক ব্যক্ত সমীকরণের বাম পাশে y চলক থাকার কারণে আমরা এই 1 নম্বর y চলকের এই সূত্রটা ব্যবহার করে এই ম্যাথটা সম্পূর্ণ করব। আশা করছি এতটুকু সবাই ভালো করে বুঝেছেন। তাহলে কি সমাধান, চলে আসি সমাধানে।
দেওয়া আছে y=x², এই 2টাকে আমরা কী করব, ডান পাশে নিয়ে আসবো। বাম পাশে গুণাকারে আছে, ডান পাশে আসলে কী হবে, বা আকারে চলে আসবে। তো উভয় পক্ষকে আমরা একবার d/dx করব। d/dx y=d/dx x²/2। দেখুন y কে d/dx করলে কী হয়, y1 হয়। এখানে আমি আপনাদেরকে বুঝাইছি dy/dx মানে হচ্ছে y1, তো dy/dx মানে হচ্ছে কি y1। x²/2 কে d/dx করলে কী হয়, 2x/2। কীভাবে হয় দেখুন, প্রথমে এতটুকু আমি এখানে লিখি dx²/2, এটাকে আমরা একটা ভেঙে লিখি d/dx x²/2 কে ভেঙে লিখলে কি হয়, হাফ x²। এখন হাফ হচ্ছে ধ্রুবক, হাফটাকে আমরা সামনে নিয়ে এসে ধ্রুবকটাকে, তারপর কি থাকে d/dx থাকে কি এখানে x², হাফ x²কে d/dx করলে কি হয়, 2x হয়। আর এই 2x 1-এর সাথে গুণ করলে কত হয়, 2x/2। এই সমাধানটাই আমরা এখানে লিখেছি 2x/2, বা y1 = a2 কাটা থাকে কত, x। দেখুন এই ম্যাথটা সম্পন্ন করতে হলে আমাদেরকে 1 নাম্বার এই সূত্রের প্রয়োজন হবে। এই সূত্র ব্যবহার করে ম্যাথটা সম্পন্ন করতে হলে আমাদের কি y1 y2 এর মানের প্রয়োজন হবে। এখানে আমরা y1 মান পাইছি, y2 এর মান কিন্তু পাই নাই, তাই আমরা y1কে আরেকবার d/dx করব, ফলে আমরা y2 এর মান পাবো। তো d/dx y1 = d/dx x। d/dx শুধু এক পাশে করলে হয় না, করলে উভয় পাশে করতে হয়। y1কে একবার d/dx করলে কী হয়, y2 হয়। এসকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, 1। আমরা y1 y2 এর মান বের করতে পারছি। দেখুন এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে 0,0 বিন্দুতে, এ কথাটা আমরা এখানে লিখেছি 0,0 বিন্দুতে। y1 মান কত পাইছি, x পাইছি, y1 মান x। দেখুন প্রথমে আমি বলেছিলাম প্রথম বিন্দুটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তো এখানে x এর মান বসাবো, x এর মান কত এখানে 0, এই 0। এবার y2 = 1, y2 = 1। আমরা y1 এবং y2 এর মান নির্দিষ্ট একটা মান পাইছি। এবার আমরা সূত্রটা ব্যবহার করব, এই 1 নম্বর y চলকের এই সূত্রটা ব্যবহার করব। আমাদেরকে কি বলছে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে। তো বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা, রো = 1 + y1² পাওয়ার 3/2 বাই y2 মডুলাস। এটা হচ্ছে সূত্র। 1 প্লাস y1 এর মান কত, 0, 0 উপর স্কোয়ার দেওয়া লাগে না, পাওয়ার 3/2 বাই y2 এর মান কত, 1। y2 এর মান 1, 1 উপর পাওয়ার 3/2 মানে কত, 1 বাই 1। 1 দিয়ে 1 ভাগ করলে কত হয়, 1ই হয়। দেখুন এখানে মডুলাস চিহ্ন আছে, কিন্তু এখানে মডুলাস চিহ্ন দেই নাই, কারণ মডুলাস চিহ্ন কাজ হচ্ছে কি, ঋণাত্মককে ধনাত্মক করা। তো যেহেতু সম্পূর্ণ মানটা ধনাত্মকই, তাই আর কি মডুলাস চিহ্নের প্রয়োজন হয় নাই, তাই আমরা মডুলাস চিহ্নকে তুলে দিয়েছি। আজকের ম্যাথ এতটুকু পর্যন্তই। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ সবার ভালো লেগেছে। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আর যদি ভিডিওটা সব ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন। আর কে কোন কলেজ থেকে দেখছেন কমেন্ট বক্সে কলেজের নামটা লিখে ফেলুন। আজকে এ পর্যন্তই।